কথাবার্তাগুলো লাগামহীন হয়ে যাচ্ছে এবং এদের অবস্থান, দলীয় অবস্থান এবং এদের বয়স হিসেবে এই কথাগুলো মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে এবং যেই কারণেই কিন্তু বাংলাদেশে আবার নতুন করে গোলযোগ এবং গণ্ডগোল, এদের স্বভাব, এদের কথাবার্তা, এদের আচরণ, এদের বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত খারাপ এবং এটাতে আমি খুবই মর্মাহত হই। যারা তো আমাদের ছোট ভাইদের বয়সী, অনেকে আমাদের ছেলে মেয়েদের বয়সীও, যারা 18, 19, 20 বছরের, কিন্তু এইরকমভাবে কথা তারা কেন বলবে? দেখেন, ইলিয়াস আলীকে আমরা এখনও খুঁজে পাই নাই, চৌধুরী আলমকে খুঁজে পাই নাই, বেঁচে গেছে না মারা গেছে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য এখনও নাই। মৃত্যুর যদি মারা যায়, মৃত্যুর দিন তারিখ আমরা জানি না। এটা একজন সহকর্মী হিসেবে খুব মর্মবেদনার একটা বিষয়। আমরা সালাউদ্দিনের যে স্যাক্রিফাইস, এবং সালাউদ্দিন সাহেবের স্যাক্রিফাইস শুধু না, সে যে কষ্টটা করছে শিলংয়ে, এইটা তো মানে কল্পনারও অতীত। এবং সালাউদ্দিন সাহেব একটা যোগ্য ব্যক্তি, সে এলএলবি এলএলএম ঢাকা বিশ্ববিদ্যালয়, সে জুডিশিয়ারিতে অ্যালাউ হয়ে জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেসিতে যোগদান করছে। তারপরে সে 91 সালে বেগম খালেদা জিয়া উনি এপিএস ছিলেন। পরবর্তী পর্যায়ে 96 উনি নমিনেশন নিয়ে তার এলাকায় এপিএস থাকা অবস্থায় এত ডেভেলপমেন্ট করছে, এত উন্নয়ন করছে যে 96 সালে তার নির্বাচনে বিজয় হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি কেউ করতে কিন্তু পারে নাই। তারপরে যতগুলো আপনার গেছে এই যে আপনার সংস্কার কমিশনে, সালাউদ্দিন সাহেবের যে মেধা, যে যোগ্যতা এবং তার যে প্রিপারেশন এবং তার যে মিডিয়া ফেস করার যে ক্যাপাসিটি এবং স্পাইলিং থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে একটা সাবলীলতার ভিতরে কিন্তু উনি আছেন। ওনার মতো এরকম স্মার্ট মেধাবী ব্যক্তি কিন্তু ওখানে খুব কমই, প্রত্যেকটা দলের যারা গেছে খুব কম লোক আছে। অথচ সালাউদ্দিন ভাইকে নিয়ে শিলং থেকে আসা গডফাদার, তাহলে বিদেশি প্রবাসীদের ভোট হবে কি হবে না সেইটা নিয়ে উনি কালপিট বলে দিচ্ছে। আর শিলং থেকে আসা গডফাদার বাংলাদেশি একটা নাগরিক অপহৃত হয়ে তাকে শিলংয়ে ফেলে দিয়েছে। এটা কত মর্মান্তিক, কত ট্র্যাজেডি। সেখানে সালাউদ্দিনকে গডফাদার বলাটা, এটা কি জনমতের বিপক্ষে বলা নয়? এটা কি জনমতে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির ব্যাপার নয়? আর এই ছেলেপেলেগুলো নিজেদেরকে কি ভাবছে? ভাবছেটা কি? সালাউদ্দিনের কি অবদান নাই এই রাষ্ট্রে? 5ই জানুয়ারি 2014 পর থেকে যে স্টেটমেন্টগুলো দিছে শেখ হাসিনার বিরুদ্ধে, যে ড্রাফটিং, এটা বাংলাদেশের কয়জন জানে? এবং যে ড্রাফটিংগুলো আমার গায়ের কাটার লোম শিউরায় উঠতো। ড্রাফটিং পড়েই মনে হতো প্রেস রিলিজ যেটা দিতেন উনি, যে এখনই দৌড়ায় মিছিলে যাই, এখনই একটা অ্যাকশন করি। তো এই যে একটা অনুপ্রেরণা জোগানোর মতো একটা প্রেস রিলিজ উনি দিতেন। তো সেই রকম স্যাক্রিফাইস, পরিবার পরিজন, সন্তান সন্ততি, রাজনীতি সব ছেড়ে বাধ্য হয়ে যে মানুষটা শিলংয়ে থাকলেন, তারই স্যাক্রিফাইসটা নোংরা ভাষায় বর্ণনা রাজনীতিতে খুবই দুঃখজনক এবং হাসিনার পরিপূরক মন্তব্য এটা। হাসিনা যেভাবে কাউকে মানুষ মনে করতো না, তুচ্ছ তাচ্ছিল্য ভাবত, এরাও ঠিক সেভাবেই ভাবছে, সেভাবেই মন্তব্য করছে, যেটা রাজনীতিতে খুব মানে ভিত্তিহীন এবং প্রত্যাশিত না। তো এই ক্ষেত্রে পুরনো বন্দোবস্তের কথা তারা বলে, কিন্তু আসলে যে নতুন বন্দোবস্ত করব, পুরাতন বন্দোবস্ত পরিহার করব। কিন্তু দেখেন, ওরা কিন্তু পুরাতন বন্দোবস্তেই ওই হাসিনার মতনই বডি ল্যাঙ্গুয়েজ, মুখের ভাষা, যা ইচ্ছা তাই তারা বয়ান করছে। এটা খুবই মানে দুঃখজনক একটা ব্যাপার এবং আমি তীব্র ভাষায় তার প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আরেকটা বিষয় পায় যে এটা অনেক জায়গায় প্রশ্ন উঠছে যে তারা রাজনৈতিক তাদের এই দলের বয়স হয়তো বা মাত্র কয়েক মাস আর কি। তো এর ভিতরে তারা যেভাবে এই যে শত শত গাড়ি নিয়ে শোডাউন বা বিভিন্ন জেলায় তো যাচ্ছে এবং কালকে দেখলাম আমরা তারা প্লেনে করেও কক্সবাজার, পুরো টিম সহ কক্সবাজার, হ্যাঁ বলতে গেলে প্লেন রিজার্ভই আর কি। তো এই যে এই ফান্ডিং এর উৎসটা কি? আপনি মানে চাঁদা, এটা পুরো চাঁদাবাজি করতেছে ওরা এবং চাঁদা নিচ্ছে। আওয়ামী লীগের যে দোসরের ব্যবসায়ীরা ছিল, সমস্ত ব্যবসায়ীদের জামাত ইসলাম এবং তারা ভাগাভাগি করে নিয়ে নিছে। ভাগাভাগি করে নিয়ে তারা যে বাই রোডে যে যায়, যাতায়াত করে, সেখানে হোটেলের বিলগুলা এগুলা কিন্তু ওই আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের দোসরেরাই দেখেন দিয়ে বেড়াচ্ছে সারা বাংলাদেশে। এবং সুনির্দিষ্ট কিছু কিছু তথ্য আমাদের কাছে আছে। তো এখন তারা চাঁদাবাজি করবে, তারা টেন্ডারবাজি করবে, তারা ওই আওয়ামী লীগের দোসরদের কাছে অর্থ নিয়ে তাদের দলীয় কর্মসূচিতে যাতায়াতের খরচ চালাবে আর দোষারোপ করবে আমাদেরকে যে আমরা নাকি চাঁদাবাজের দল। তারপর ওখানে যে আপত্তিজনক বক্তৃতা তারও রাখছে, যে সেখানে আমাদের বিএনপি রাজনীতিকেই কিন্তু অ্যাটাক করছে, যে পারিবারিক রাজনীতির যেটা ব্যাপার, যে পারিবারিক রাজনীতি করা যাবে না, বিলুপ্ত ঘোষণা করতে হবে, অমক করতে হবে, তমক করতে হবে, এই যে বক্তৃতাগুলো,
এগুলো প্রত্যেকটা দেখেন জামাত ইসলাম আর ওদের বক্তৃতাটা বিএনপির সাথে পায়ে পা বাঁধায় গণ্ডগোল করছে। এই যে অনেকজন দেখবেন কালকে জামাত ইসলামের মিটিং নিয়ে বলছে বিএনপি ভয় পেয়ে গেছে। পল্টন ময়দানে 50,000 লোক হলে কারায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। তো এইটা আমাদের এরকম বহুত মিটিং সারা জীবনে আমরা করছি, ছাত্র জীবন থেকে শুরু করে অদ্যাবধি কাল। তো এই কুড়ায় বাড়ায় সারা বাংলাদেশব্যাপী থেকে চিড়ামুড়ি বেঁধে বুঁধে নিয়ে এসে চাঁদা আর ইয়ানতের পয়সা দিয়ে এই যে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে জানান দেওয়ার জন্য তারা একটা করলো যে না আমরাও ক্ষমতায় আসার মতো দল। বেসিক্যালি কি সেটা প্রমাণিত হয়? তো বাসায় না এলে বউ আর ছেলে রেখে আসছে, আর 2টো করে ভোট যোগ দেন, যোগ দিলে কতটা ভোট হয়? 300 সিটে আনুপাতিক হার দেখান। ওই জন্য তো পিয়ার চাই যে আনুপাতিক হারে 1-2 করে ছিটা ছাটা যেখানে যা পাই সেটা যাতে হয়। হ্যাঁ, মানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। বাংলাদেশে 52% ভোটার মহিলাদের। তো জামাত ইসলামের এই মিটিংয়ে নারী বিবর্জিত জনসভা, এটা মহিলাদের জন্য কি মেসেজ যায়? যে তারা ক্ষমতায় আসতে চায়, মহিলাদের ঘর থেকে তারা বেরোতে দেবে তাদের হুকুমের দাসের বাইরে, এবং তাদের হুকুমের পালনের বাইরে কিছু করতে কি দেবে? করতে তো দেবে না। তো তারা যে 7 দফা নিয়ে আসছে, তো বাংলাদেশে বলুক কোন সিস্টেমে এই পিআর, আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করছি, মেধার স্বাক্ষর চাইছি যে মেধা ভাণ্ডার প্রতিষ্ঠিত হোক, কোটা বিলুপ্ত হোক। তাহলে পিআর পদ্ধতি কি কোটা পদ্ধতি না? জনগণ জানবেই না যে তার প্রতিনিধিকে, আবার সে জনগণের ভোটে নির্বাচিত না। তো তাহলে তার জনগণের প্রতি কি দায়িত্ববোধ? একটা রাষ্ট্রে এত উচ্চ কক্ষ